দখলদার ইসরায়েল থেকে প্রকাশিত আরবি দৈনিক গ্লোবস এক প্রতিবেদনে জানিয়েছে, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে বেশ কয়েকটি বাণিজ্য চুক্তি সই হয়েছে। 2020 সাল থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়। এ পর্যন্ত 4টি দেশ অর্থাৎ বাহরাইন, আমিরাত, মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। ট্রাম্পের শাসনামলের শেষের দিকে সৌদি আরবের সঙ্গেও ইসরায়েলের সম্পর্ক স্থাপনের বিষয়ে ব্যাপক গুঞ্জন শোনা গেলেও ও বিভিন্ন খবরাখবর প্রকাশিত হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। তবে বিশেষজ্ঞ মহল মনে করেন, সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরোধী ছিলেন, কেননা তিনি বুঝতেন এর ফলে মুসলিম বিশ্বে সৌদি আরবের ভাবমর্যাদা ও গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। এদিকে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য সম্প্রতি ইসলামী ইরানের সঙ্গে সৌদি আরবের মধ্যে যে কয়েক দফা আলোচনা হয়েছে, তাতে এ ধারণাই শক্তিশালী হয়েছিল যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ইচ্ছা হয়তো রিয়াদের নেই, কিন্তু তারপরও গত এক সপ্তাহের ঘটনাবলিতে প্রমাণিত হয়েছে যে সৌদি আরব শুধু দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে তাই নয়, একই সঙ্গে আরও বহুমাত্রিক সহযোগিতা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রিয়াদ। এরই অংশ হিসেবে গত সোমবার সৌদি আরবের প্রথম বিমান ইসরায়েলে গেছে এবং এর পরের দিন ইসরায়েলেরও একটি বিমান রিয়াদ বিমানবন্দরে অবতীর্ণ করেছে। দৈনিক গ্লোবস এ সংক্রান্ত এক প্রতিবেদনে সৌদি আরবের বাজারে ইসরায়েলি পণ্য প্রবেশের দরজা খুলে যাওয়ার কথা উল্লেখ করে লিখেছে, এর ফলে ইসরায়েলি কোম্পানি ও ব্যবসায়ীদের সামনে বিরাট সম্ভাবনার দরজা খুলে গেল এবং তাদের গুরুত্ব বহুগুণে বেড়ে গেল। এমনকি রাজধানী রিয়াদে ইহুদিদের প্রথম উপাসনালয় উদ্বোধনের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। রিয়াদের ওই স্থানটিকে ইহুদিদের সমস্ত ধর্মীয় কর্মকাণ্ড ও বিভিন্ন অনুষ্ঠানের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। এ অবস্থায় সৌদি আরব কেন মুসলমানদের 1 নম্বর ঘোর শত্রু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে, সেটাই এখন প্রশ্ন। ধারণা করা হচ্ছে এক্ষেত্রে মার্কিন সরকারের বিরাট ভূমিকা রয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানও সম্প্রতি বলেছেন, ইসরায়েল এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাহায্য করবে। পর্যবেক্ষকরা বলছেন, এতে কোনো সন্দেহ নেই যে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলের সঙ্গে এই দেশগুলোর সম্পর্ক স্থাপনের ফলে মুসলিম বিশ্বে তাদের মর্যাদা হ্রাস পাবে, বিশেষ করে রিয়াদকে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হচ্ছেন ক্ষমতার পূজারী। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতায় আসার পর থেকে তার সমর্থন লাভের জন্য সালমান সব রকম চেষ্টাই চালিয়ে যাচ্ছেন যাতে তিনি সৌদি আরবের সর্বময় ক্ষমতার অধিকারী হতে পারেন। এমনকি সৌদি রাজার পদে যুবরাজ সালমানের অধিষ্ঠিত হওয়ার ব্যাপারেও বাইডেন প্রশাসনের সমর্থন রয়েছে বলেও ধারণা করা হচ্ছে। এ কারণে সৌদি যুবরাজ বিন সালমান বাইডেনের সন্তুষ্টি অর্জনের জন্য ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের উদ্যোগ নিতে যাচ্ছেন বলে অনেকে মনে করছেন, যাতে সৌদি রাজার পদে অধিষ্ঠিত হওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টের সমর্থন পেতে যুক্তরাষ্ট্রের ইহুদিবাদী লবিং গ্রুপেরও সমর্থন পাওয়া যায়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, রেকর্ড সংখ্যক পরাজয় ও ব্যর্থতা সত্ত্বেও বিশ্বব্যাপী আমেরিকা আরও যুদ্ধে জড়ানোর আশা করছে এবং তারা আরও পরাজয়ের মুখে পড়বে। প্রেসিডেন্ট আসাদ বলেন, বলা হয়ে থাকে ইরাক যুদ্ধে আমেরিকা $1 ট্রিলিয়ন খরচ করেছে, আফগান আগ্রাসনে তার চেয়ে বেশি ডলার খরচ করেছে। আমেরিকাকে এসব অর্থ কে দিয়েছে? তারা কি ইরাকের জনগণকে এই অর্থ দিয়েছে? তারা কি আফগান নাগরিকদের জন্য এ অর্থ খরচ করেছে? বরং আমেরিকা মার্কিন কোম্পানিগুলোকে এ অর্থ দিয়েছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করার জন্য। গতকাল রাজধানী দামেস্কের উচ্চতর সামরিক একাডেমিতে বক্তৃতা দেওয়ার সময় প্রেসিডেন্ট বাশার আসাদ এসব কথা বলেন। তিনি বলেন, আরও যুদ্ধ মার্কিন কোম্পানিগুলোতে বিপুল পরিমাণে অর্থের যোগান দিবে এবং তাদের স্বার্থ রক্ষা করবে। যদিও মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তান, ইরাক, সোমালিয়া ও ভিয়েতনামে পরাজিত হয়েছে, তবে ওয়াশিংটন আরও যুদ্ধে জড়ানোর আশা করছে এবং তারা আরও পরাজয়ের মুখ দেখবে। দখলদার ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের প্রতি সমর্থন জানিয়ে মহড়া চালিয়েছে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড। এতে নানা ধরনের সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়। ফিলিস্তিনের গণমাধ্যমে বলা হয়েছে, গাজার মধ্যাঞ্চলে অবস্থিত আন নাসিরাত শরণার্থী শিবিরে এই মহড়ার আয়োজন করা হয়। এই মহড়া থেকে মূলত ইসরায়েলি কারাগারগুলোতে অনশনরত বন্দীদের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করা হয়। ইসরায়েলি কারাগারে অন্যায়ভাবে ফিলিস্তিনিদের আটক রাখা এবং তাদের সঙ্গে অমানবিক আচরণের প্রতিবাদে মাঝে মধ্যেই অনশন ধর্মঘট পালন করেন বন্দীরা।
তাইওয়ানে মার্কিন সেনা উপস্থিতি রয়েছে বলে এই দ্বীপের প্রেসিডেন্ট সাই ইয়ং ওয়েন যে ঘোষণা দিয়েছেন তার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেইজিং তাইওয়ানের সঙ্গে আমেরিকার যেকোনো ধরনের সামরিক সম্পর্কের ঘোর বিরোধিতা করছে। ওই মন্ত্রণালয় আরও বলেছে, তাইওয়ান কোনো স্বাধীন রাষ্ট্র নয়, কাজেই এটির সঙ্গে আমেরিকার যেকোনো রাষ্ট্রের যোগাযোগ বা সামরিক সম্পর্ক চীনের পক্ষ থেকে মেনে নেওয়া সম্ভব নয়। পাকিস্তানি আফগান দূতাবাসে কূটনীতিক নিয়োগ দিয়েছে তালেবান। আফগানিস্তানে ক্ষমতা দখলের প্রায় 2 মাস পর গত শুক্রবার এই নিয়োগের কথা জানিয়েছে তারা। ইসলামাবাদের আফগানিস্তান দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি পদে নিয়োগ পেয়েছেন সর্দার আহমেদ খান সুকাইব। খবর ভয়েস অব আমেরিকার। আগামী সোমবার তালেবানের নিয়োগ করা কূটনীতিক ও কর্মকর্তারা দায়িত্ব বুঝে নেবেন। তারা ইসলামাবাদের দূতাবাস ও 3টি কনসুলেটের কার্যক্রম পরিচালনা করবেন। এর পাশাপাশি তিনি পেশোয়ার, করাচি, কোয়েটার আফগান কনসুলেটের কার্যক্রম সামলাবেন। পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, যদিও পাকিস্তান এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, কিন্তু তারা আফগান দূতাবাসে তালেবান কর্মকর্তা নিয়োগের অনুমতি দিয়েছে। সৌদি আরব ও বাহরাইন থেকে লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাদের নিজ দেশে ফিরে যেতে 2 দিনের সময় বেঁধে দিয়েছে দুই দেশ। ইয়েমেনের সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের যুদ্ধের সমালোচনা করে লেবাননের তথ্যমন্ত্রীর বক্তব্য প্রকাশের পর এমন পদক্ষেপ নেয় রিয়াদ। এর কয়েক ঘন্টার মধ্যেই লেবাননের রাষ্ট্রদূত বহিষ্কারের কথা জানায় বাহরাইন। রাষ্ট্রদূত বহিষ্কার ছাড়াও লেবানন থেকে সব ধরনের আমদানিও স্থগিত করেছে সৌদি আরব। তার বক্তব্যের জেরে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতদেরও তলব করে প্রতিবাদ জানানো হয়। এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, রিয়াদের সিদ্ধান্তের জন্য বৈরুত গভীরভাবে দুঃখিত। পাশাপাশি সৌদির সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে কাজ করে যাবার কথাও জানান তিনি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত অকাশ চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র সচেতন ছিল না। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে এ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অকাশ চুক্তির পর এটি ছিল 2 প্রেসিডেন্টের মধ্যে প্রথম বৈঠক। রোমে ফ্রান্সের ভ্যাটিকান দূতাবাস ভিলা বোনাপার্টে 2 প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হয়। গত মাসে অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ভাগাভাগি করে চীনকে মোকাবেলায় বিশেষ নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া, যার ফলে প্রথমবারের মতো পারমাণবিক ক্ষমতা সম্পন্ন সাবমেরিন তৈরি করতে পারবে অস্ট্রেলিয়া। $37 বিলিয়ন অস্ট্রেলিয়ার কাছ থেকে চুক্তি হারিয়ে গত কদিন ধরেই ক্ষুব্ধ ফ্রান্স। ব্রিটিশ মাছ ধরার ট্রলার আটক ইস্যুতে বেড়েছে ফ্রান্স যুক্তরাজ্য উত্তেজনা। শুক্রবার ফরাসি রাষ্ট্রদূতকে তলব করে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। মাছ ধরা নিয়ে ফ্রান্সের পদক্ষেপের ব্যাখ্যা চাওয়া হয় তার কাছে। ফরাসি সরকারের আচরণের নিন্দা জানিয়েছে ব্রিটেন। দাবি, ফ্রান্সের এমন আচরণ ব্রিটেন ও ইংলিশ চ্যানেলের বাকি দ্বীপগুলোর জন্য হুমকিস্বরূপ। গেল বুধবার লাইসেন্স না থাকার অভিযোগে একটি ব্রিটিশ ট্রলার আটক করে ফরাসি কর্তৃপক্ষ, তবে অভিযোগ অস্বীকার করেছে ব্রিটেন। ধারণা করা হচ্ছে গেল মাসে কয়েকটি ফরাসি নৌকাকে মাছ ধরার বৈধতা দিতে অস্বীকৃতি জানানোর পর পাল্টা জবাব দিয়েছে প্যারিস। এদিকে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, ব্রেক্সিট পরবর্তী সময়ে মাছ ধরার বিষয়টি যুক্তরাজ্যের জন্য বিশ্বব্যাপী আস্থা অর্জনের পরীক্ষা। 31 অক্টোবর শুরু হচ্ছে এবারের জলবায়ু সম্মেলন। তবে সম্মেলনের সাফল্য নিয়ে এরই মধ্যে সংশয় প্রকাশ করেছেন অনেকে। মার্কিন কংগ্রেসে ডেমোক্রেটদের মতবিরোধের জেরে জলবায়ু সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের আর্থিক বরাদ্দ আটকে গেছে। বিশ্ব নেতাদের এই আলোচনায় থাকছেন না সবচেয়ে বেশি কার্বন উৎপাদক দেশের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে জলবায়ু ধ্বংসের পেছনে অর্থ না ঢালতে ব্যাংকগুলোকে আহ্বান জানিয়েছে গ্রেটা থানবার্গ। এবারের জলবায়ু সম্মেলনকে ঘিরে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে জড়ো হতে শুরু করেছে বিশ্বের 120টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সহ প্রায় 200 দেশের প্রতিনিধি, বিজ্ঞানী, নাগরিক গোষ্ঠী সহ সাংবাদিকরা। তবে সম্মেলনের সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। COP26 is both আমরা যেসব চুক্তি চাই সেগুলো নাও হতে পারে। অবস্থা খুবই সংকটাপন্ন। আমাদের যতটা অগ্রগতি দরকার ততটা অর্জিত হবে কিনা মোটেও স্পষ্ট নয়। আসন্ন জলবায়ু সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে জলবায়ু সংকট মোকাবেলায় আর্থিক বরাদ্দ পেতে প্রস্তাবিত একটি আইন কংগ্রেসের ডেমোক্রেটদের এক অংশের সমর্থন পায়নি। ফলে আইনটি দ্রুত পাশ করা কঠিন হয়ে পড়েছে।
অনুপস্থিত থাকবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্লেষকরা বলছেন, গেল বছর 3টি বড় প্রতিশ্রুতি দেওয়ার পর এবার আরও ছাড়ের আশ্বাস দিতে পারছেন না তারা, যার কারণেই মূলত পিছু হচ্ছে দেশটি। এছাড়া জলবায়ু প্রতিবেদন পরিবর্তনে যেসব বড় বড় দেশ লবিং চালিয়েছিল, এই তথ্য ফাঁসের ঘটনাও খানিকটা উস্কে দেবে এই সম্মেলন। এদিকে জীবাশ্ম জ্বালানি প্রকল্পগুলোতে তহবিল সহায়তা বন্ধের দাবি নিয়ে বিক্ষোভে সামিল হতে লন্ডনে অবস্থান করছেন সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ। এরই মাঝে সম্মেলন ঘিরে নানা দাবি দেওয়া নিয়ে বিক্ষোভে নেমেছেন পরিবেশ আন্দোলনকারীরা।